স্বরসন্ধি দেখছিলাম। তো স্বরসন্ধিতে আমরা হয়তো ৩ থেকে ৪ টা নিয়ম দেখছিলাম। তো এই নিয়মগুলার মধ্যে বাইরেও আরো কিছু নিয়মগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। তো তোমরা সবাই খাতা কলম রেডি করো। আর আজকে একটু কথাগুলো আসতে হবে। তোমরা একটু মানিয়ে নিও। আমরা এবার একটু দেখি যে A এটা সমান এখন আমরা যে নিয়মটা দেখলাম যে স্বরসন্ধির সাথে এই পাশে যদি এর আগে আমরা যেসব নিয়মগুলা দেখছি যে ২ পাশে একই বর্ণ বা একই ধ্বনি ছিল। এবার একটু দেখছি যে এই পাশে অ এবং আ আছে, এই পাশে আছে হর্ষই এবং দীর্ঘই। তো এই নিয়মটা যদি থাকে তাহলে আমরা কি পাবো? যদি এ দেখি, কোন বর্ণের মধ্যে যদি দেখি এ আছে, তো তখন আমরা কি দেখব? যে তাকে ভাঙতে হইলে কি ধার করব? এ সরি অ, আ অথবা হর্ষই দীর্ঘই এই ২ টা দিয়ে ভাগ করব। এখন আমরা যদি আচ্ছা নেট প্রবলেম হচ্ছে, আমাদের এখানে নেট প্রবলেম থাকার তো কথা না। সম্ভবত তোমার নেট প্রবলেম। তো তুমি একটু যে জায়গাতে যাও, যে জায়গাতে ভালো নেট পাবে। তো এখন একটু দেখি, আমরা একটু দেখি যে অ প্লাস হর্ষই যদি থাকে তাও সমান কি পাবো? এ। আ প্লাস হর্ষই থাকলেও এ পাবো। তারপরে এখন এইটা কি যে দেরি হয়ে গেছে, কারেন্ট চলে গেছে আজকে। তো অলরেডি সবাই আমরা জয়েন করছি। তো এখানে একটু দেখি যে এ থাকলে আমরা কি এটা দিয়ে ভাঙলে কি পাবো আমরা? এ পাবো। এখন আমরা উদাহরণ দেখি যে লোডশেডিং ভাইয়া, রংপুরে কারেন্ট নাই। রংপুরে কারেন্ট নাই। তোমাদের এখানে যাদের কারেন্ট নাই তোমরা একটু তোমাদের নেটগুলা ঠিক করে নাও। নেটগুলা ঠিক না করে নিলে তোমাদের সমস্যা। এখন তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। যে এই যে কমেন্টে আজে-বাজে কথা বলা বাদ দাও। আর আজকে বললাম যে ক্লাসটাতে একটু সিরিয়াস হও। ক্লাসটাতে সিরিয়াস না হইলে কিন্তু তোমাদের সমস্যা। এখন আমরা উদাহরণগুলো একটু দেখি। যদি বলি শুভেচ্ছা। তো শুভেচ্ছাতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এ কার দেখতে পাচ্ছি। শুভেচ্ছাতে কি দেখতে পাচ্ছি? এ কার দেখতে পাচ্ছি। তো এ কারে থাকলে আমাদের শর্ত কি? যে হয় অ এর সাথে হর্ষই হবে অথবা অ এর সাথে দীর্ঘই কিংবা যেটাই হোক থাকলে আমরা এ পাবো। তো আমরা এ কার সমান কি নিতে পারি? তো এই জায়গাতে দেখি শুরুতে অ নিতে পারি কিংবা আ নিতে পারি। তো এখানে আমরা একটু দেখি শুভ অথবা আ নিতে পারি। শুভা যোগ কি নিতে পারি? ছয়ে আছে। তো এপাশে আমাদের হর্ষই বা দীর্ঘই আনতে হবে। তো ইচ্ছা অবলিক ইচ্ছা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের বানানগুলো যদি একটু খেয়াল করি যে শুভা এটা বলে কোনো শব্দ বা বানান এটা ঠিক নাই। শুভ মানে কি? এটা বানান ঠিক আছে। তারপরে ইচ্ছা বানান কি? দীর্ঘই হবে, হর্ষই হবে। তো এখানে হর্ষইটা কারেক্ট। তো শুভেচ্ছার ব্যাস বাক্য কি? শুভ যোগ ইচ্ছা। তো এখানে কি তোমরা বুঝতে পারছো এটা শুভেচ্ছা? তো শুভেচ্ছা যদি বুঝতে পারো তাহলে আমি তোমাদের একটা দিব যেটা তোমরা একটু আমাদেরকে কমেন্টে করে জানাবা। শ্রবণেন্দ্রিয় এটার একটু সন্ধি বিচ্ছেদ তোমরা একটু কমেন্টে করে জানাবা যে এটা তোমরা পারছো কিনা, তারপরে আমি তোমাদের করে দেব।
তো এটা কি তোমরা বুঝতে পারছো কিনা তাহলে একটু কমেন্টে জানাও। আর এই যে আমি বললাম যে হ্রস্বই বা দীর্ঘই শ্রবণেন্দ্রিয়, এটার সরি সন্ধি বিচ্ছেদ তোমরা একটু করে দেখাও। এখন পারাপারি করে কমেন্ট করতে চাই ইন্দ্রিয় বানান। আচ্ছা, তোমরা যারা করছো সবগুলাই তো ঠিক করলা কিভাবে? এটা তো একটা নিয়মের মধ্যে করে দিলা। তো এটার এখানে দেখি আমাদের শর্ত কি ছিল? এ কার থাকলে এপাশে অ, আ অথবা পরের পাশে হ্রস্বই বা দীর্ঘই। এখন দেখি শ্রবণ যোগ, এখন হ্রস্বই নিয়ে আসি। শ্রবণ যোগ ইন্দ্রিয়, শ্রবণ যোগ ইন্দ্রিয়। তো এই নিয়ম দিয়ে তোমাদের অনেকগুলো আরো তোমরা পারবা। তো এইরকম যখন একার দেখবা তখন সন্ধি বিচ্ছেদ করার সময় একটা বিষয় খেয়াল রাখবা, অর্থ এবং বানানের উপর ভিত্তি করে হস্যই বা অ বা যেটাই বসাও অর্থের উপর অথবা বানানের উপর নির্ভর করে তোমাদের বসাইতে হবে। এতটুকু কি ক্লিয়ার তোমাদের? এতটুকু ক্লিয়ার হলে তোমরা একটু বলো, তাহলে আমরা পরের নিয়মে যাব। ওকে। এখন পরের বানানটাতে যাই। জ বা জফলা অথবা রেফ যদি থাকে, এখন আমাদের কি বললাম, জয় রেফ বা জফলা যদি কোনো বাক্যের মাঝখানে থাকে তাহলে তাকে আমরা হস্যই বা দীর্ঘই দিয়ে ভাঙতে পারবো। এখন দেখে রাখি হস্যই অথবা দীর্ঘই, এই দুইটা দিয়ে আমরা এই পাশে হস্যই এবং এই পাশে দীর্ঘই, হস্যই অথবা দীর্ঘই যোগ দিয়ে আমরা করতে পারবো। এই পাশে হস্যই অথবা দীর্ঘই আমাদের এই নিয়মটা দেখি যে একটু এটা দিয়ে কিন্তু অনেক বেশি সন্ধি বিচ্ছেদ আসে। তো জফলা অথবা রেফ কিংবা যেটা দিয়েই বলো, এইটা দিয়ে একটু বেশি আসে এবং এটা দিলে কি আমাদের এই পাশে হিস্যি অথবা দীর্ঘই যেটাই দাও সেটাই হবে। এখন একটু আমরা বানানো এবং অর্থের উপর নির্ভর করে একটু চেষ্টা করবো। তো আমরা একটু দেখি সব থেকে কমন যেটা ইত্যাদি। এখন আমরা কি দিয়ে বলবো যে জফলা যেখানে আছে জফলা বাদ দিয়ে ভাঙবো কি দিয়ে? জফলার পরিবর্তে হয় হর্ষই আসবে না হয় দীর্ঘই আসবে। জফলার পরিবর্তে হয় হর্ষই আসবে না হয় দীর্ঘই আসবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি, তো এখানে জফলা কি বাদ, জফলা বাদ, তো এখানে নিয়ে আসবো কি ইতি, তারপরে কি এপাশে, এপাশে তো আকার দেখতেই পাচ্ছি আমরা, তার মানে আদি। এখন এইরকম যদি আরো বলি, প্রত্যেক, প্রত্যেকের সন্ধি বিচ্ছেদটা তোমরা একটু করে কমেন্টে জানাবা যে প্রত্যেক ইতি যোগ আদি, ইতি যোগ আদি এটা তো মুখস্থ বললাম, যে তোমাদের নিয়ম অনুসারে বললাম, তাহলে প্রত্যেক, প্রত্যেকের সন্ধি বিচ্ছেদটা একটু কমেন্টে সবাই করে জানাও। সবাই একটু কমেন্টে জানাও প্রতিযোগ এক, প্রতিযোগ এক। প্রতিযোগ এক, তো তোমরা কিভাবে কারেক্ট করতেছো? এখন আমরা একটু দেখি জফলা এই পাশে, সরি এ, এই পাশে জফলা দেখতে পাচ্ছি, তো এখন একটু জফলা তুলে দিয়ে কি দিব? এপাশে হর্ষই আসবে প্রতি, তারপরে এপাশে কি থাকবে? এই এ যখন আছে এ কিন্তু আগে না, এ আছে পরে, এ আছে
সরি পরে আছে। তো এই পাশে একটু দেখি প্রতিযোগ এ চলে যাবো ওই পাশে। প্রতিযোগ ১ এটা হলো প্রত্যেক। এখন ওই যে আরেকজন বলতেছে যোদ্ধাপি আমার গুরু। যদ্যপি এটার ব্যাস বাক্য কি হবে? যদ্যপির ব্যাস বাক্যটা একটু করো। একটা রেফ দিয়ে উদাহরণ দেন। আগে এই নিয়মটা শিখো তারপরে রেফ দিয়ে অবশ্যই উদাহরণ দিব। যদ্যপি আমার গুরু এটা একটা উপন্যাস। এটা আহমদ ছফার লেখা একটা উপন্যাস 'যদ্যপি আমার গুরু'। তার আরো উপন্যাস রয়েছে যে 'অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী' যেটা তোমরা অনেক মেয়ের কমেন্ট সেকশনে বলো কিংবা তাকে পটানোর জন্য যেটাই বলো যে আমাকে কেমন লাগছে? তোমাকে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী মনে হচ্ছে। তো এরকম অনেকেই বললো। তো সাহিত্য পড়লে এরকম পারবা। যদি যোগ ওপি তো এটার সরি সন্ধি বিচ্ছেদ যদি যোগ আছে শুরুতে ওপি তো এই নিয়মের সরি ফলা দিয়ে কি কারো আর কোনো সমস্যা আছে? ফলা দিয়ে সমস্যা আছে কারো আর? এখন এই যে এই এর উপর যে ফলা বললাম এখন বললাম পর্যায় এই এর উপর কিন্তু রেফ এই রেফটা কিন্তু এর উপরে হবে এরকম একটা। আমি এখনো তো এই টপিকটা পুরোপুরি শেষ করিনি। আবার ফলা দিয়েও আরো একটা উদাহরণ দিব যদি তোমাদের ক্লিয়ার না হয়। ক্লিয়ার না। আচ্ছা আমরা আরো উদাহরণ দিব সমস্যা নাই। এখন আমরা এই পাশে একটা উদাহরণ কি দিলাম যে ফলা দিয়ে পর্যায়, তাই না? তো এই যে ফলা যেখানে থাকবে তো এখানে পর্যায় উচ্চারণটা করি কি? পর যদি ফলা রেফ বাদ দিয়ে দিই তাহলে কি হবে? এতটুকু থাকবে। এখন আমাদের শর্ত কি এই পাশে কি দেওয়া লাগবে? এই পাশে কি সরি এখানে একটা আকার আছে। পর যোগ আয়। এখন ফলা রেফ বাদ দিয়ে দিলে কি থাকলো? পর যোগ আয়। তো এই পাশে আমাদের কি শর্ত কি? হস্যইকার দেওয়া লাগবে। তো পরিযোগ আয়। পরিযোগ আয়। তো পরিযোগ আয় যারা ঠিক করছো তারা অলরেডি ঠিক করছো। কাদের সমস্যা আছে এটা নিয়ে তোমরা বুঝতে পারছো না তাহলে আমি আরো ২-১ টা উদাহরণ দিব। আসলো কিভাবে একটু বোঝান। এপাশে অনস আসে না এখানে আসছে। তো এখানে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি পর্যায়, পর্যায় যখন বললাম তো আমাদের শর্ত কি? এখানে ফলা যেটা আছে জয় রেফ যেটা আছে সেটা বাদ যাবে। তো জয় রেফ এখানে কি আছে? যদি পর্যায় উচ্চারণটা এরকম কি হবে? পর যাই। তো এখান থেকে ফলা রেফ এখান থেকে এটা বাদ যাবে। তো এখানে কি থাকলো? পর হ্যাঁ? একটু কমাই দাও। বাড়াই দাও। আচ্ছা আমরা পর্যায় দিয়ে দেখলাম এটার সন্ধি বিচ্ছেদ তোমরা সবাই মোটামুটি পারলা। পরি যোগ আই। এখন আমাদের পরীক্ষাতে একটা খুবই বেশি আসা প্রশ্ন আমরা একটু দেখব। উপর্যুপরি এবং আদ্যপান্ত। এটা কিন্তু এই নিয়মের মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে একটু বেশি আসে। এখন আমরা একটু এটা দেখি। উপর্যুপরিটা বিশ্লেষণ করে একটু দেখি। তো
এখানে জয় রেফ, এখানে দেখতে পাচ্ছি আমরা যে যেখানে জয় রেফ থাকবে আমাদের সেটা বাদ। তো এখানে বাদ দিব। জয় রেফ বাদ দিলে থাকবে। এরকম একটা হচ্ছে। উপর যোগ এই পাশে কিন্তু হর্ষ উ থাকছে। উপরই। তো এখন একটু দেখি আমাদের শর্ত কি ছিল? একপাশে নিয়ে আসতে হবে হর্ষই বা দীর্ঘিকার। তো এখানে আমরা কি নিয়ে আসবো? উপরি বানানে কি দীর্ঘিকার হবে? এখানে হর্ষইকার হবে। তো এটা হলো উপরি যোগ উপরি। এটা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো তো সবাই কমেন্টে জানাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই করে দিছো এটা। যে অলরেডি এখন অনেকে কমেন্ট করছে বাট আমাদের উপস্থিতি কিন্তু এখনো কম। আমাদের ছিল ১৪০ জন, এখন আছে ৮৫ জন। তো তোমরা যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর তোমরা হয়তো তোমাদের গ্রুপ আছে, গ্রুপগুলোতে একটু মেসেজ দাও যে তোমাদের ফ্রেন্ডদের ডাকো। তারা ক্লাসটা মিস করলে হয়তো আমাদেরই সমস্যা কিংবা তাদেরই সমস্যা। আচ্ছা আরেকবার বলি যে ভাই আরেকবার বলেন। উপর্যুপরি আমাদের শর্ত কি ছিল? এই জায়গাতে জ-ফলা অথবা জয়-রেফ এতটুকু বাদ দিয়ে আমরা কি দিব? হর্ষই অথবা দীর্ঘই। যেখানে সন্ধির মাঝখানে দেখব যে জ-ফলা অথবা জয়ের উপরে রেফ। তো এই ২ টা বাদ দিয়ে এপাশে কি নিয়ে আসবো? আমরা হর্ষই বা দীর্ঘই নিয়ে আসবো। তো এখানে আমরা একটু দেখি যে শর্ত ছিল কি? যেখানে জ-ফলা আছে ওইটা বাদ দিয়ে এখানে হর্ষই নিয়ে আসতেছি। তো এই জায়গাতে কি? এই জায়গাতে জয় রেফ আছে না? তো আমাদের শর্ত অনুসারে বাদ দিতে হবে এটা। তো এটার মূল উচ্চারণটাকে বের করে নিই। উপর জু পরি। এখন এই জায়গাতে জয় এটা আর রেফটা বাদ যাবে। তো এই জায়গাতে জয়ের রেফটা বাদ গেলে কি থাকবে? এখানে থাকলো উপর। আর এই যে হর্ষ উ যেটা দেখছি এটা এপাশে চলে যাচ্ছে। তো হর্ষ উ শুরুতে আসছে উপরি। তো আমাদের জয় রেফটা বাদ দিয়ে কি থাকার কথা ছিল আমাদের? হর্ষই আসার কথা। তো এই যে উপরি যোগ উপরি। এইটা হলো সন্ধি বিচ্ছেদ। এতটুকু তোমরা বুঝতে পারছো? উপর্যুপরি এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। যদি বুঝতে না পারো তাহলে আবার বলো। ২ বার বুঝাই দিলাম, আরো ১ বার লাগলে বুঝাই দেব। বাট শর্ত তো তোমাদের কাছে বুঝতেই হবে। না বুঝে যাওয়ার অপশন নাই। তো এখান থেকে এইটা একটু ভালোভাবে মাথাতে রাখো। এই নিয়মের মধ্যে থেকে যদি পরীক্ষাতে আসে এটাই আসবে তোমাদের। তো এটা বুঝতে পারছো কারা, কারা একটু কমেন্টে জানাও তাহলে আমরা আদ্যপান্ত এটার একটু করে দেব। এখন একটু দেখি আদ্যপান্থ। এখন এই জায়গায় তো জ ফলা আছে। জ ফলা থাকলে সেটা বাদ। এখন দেখি এই পাশে কি থাকলো? হর্ষ উ। তারপরে এখন দেখি এই জায়গায় তো জ ফলা বাদ গেছে। তো আমাদের শর্ত অনুসারে আসার কথা কি? হর্ষই। তো এখানে হর্ষই। তো এখন আমি তোমাদের এই ২ টার পরে আমি তোমাদের একটা প্র্যাকটিসের জন্য করতে দিলাম। কারণ আমাদের কিন্তু ব্যঞ্জন সন্ধির চাইতে পরীক্ষাতে স্বরসন্ধির ভূমিকায় গুরুতর। সন্ধির থেকে তোমাদের অ্যাডমিশনে একটা প্রশ্ন থাকবে এবং আমি তোমাদের বলে দিচ্ছি যে স্বরসন্ধির থেকে যে প্রশ্ন যদি আসে স্বরসন্ধির থেকে আসবে এবং নিয়মের মধ্যে যেগুলো বললাম এই যে মেইন কয়েকটা বলে দেব এর মধ্যে থেকে আসবে। এখন সন্ধি, সমাস, কারক, ব্যাকরণের এইসব সিলেক্টেড কিছু টপিক থাকে যেগুলো থেকে অ্যাডমিশনে কোনোবার প্রশ্ন মিস যাবে না। তোমরা যারা প্রশ্ন ব্যাংক সলভ করো বা মডেল টেস্ট সলভ করো তোমরা রাবি কিংবা ঢাবির যে প্রশ্নগুলা করে ওইখানে তোমরা ১০ টা মডেল টেস্ট সলভ করে দেখবা এরকম ৩ থেকে ৪ টা ৫ টা টপিক পাবা যেগুলাতে তোমরা কি দেখতে পাবা যে প্রশ্ন ওই টপিক থেকে প্রশ্ন করছে। কথার কথা সমাস, কারক, সন্ধি, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় থেকে দিক বা না দিক সমাস, কারক, সন্ধি এগুলা থেকে প্রশ্ন করে। তো এগুলা একটু খুবই ভালোভাবে মাথাতে রাখা লাগবে। তো তোমরা এটা বুঝতে পারছো কিনা জানাও তাহলে আমি তোমাদের একটা প্র্যাকটিস করতে দেব। আচ্ছা উপর্যুপরি আরেকবার বলেন। এখন একটু দেখি
উপর্যুপরি। তোমরা যারা বুঝতে পারো নাই এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন, আর এটা তোমাদেরই প্রশ্ন। তোমাদের প্রশ্ন তোমাদের বোঝা লাগবে। এখন একটু দেখি এটার উচ্চারণটা কি? উপর জু পরি। এখন আমাদের সন্ধির কাজ কি? বিচ্ছেদ করা। তো এখান থেকে ভাগ করে দিলাম। এখন ভাগ করে দিলে জ-টা বাদ যাবে। তো থাকলো এই পাশে কি? উপর যোগ এখানে কিতে পাচ্ছি? হর্ষ উ মানে কি? হর্ষ উ। তো এই হর্ষ উ চলে গেল এই পাশে। পাশে কি থাকলো? পরি। তো আমাদের শর্ত কি? যে এখানে যদি থাকে জয় রেফ বা যদি জ ফলা থাকে তাহলে সামনে কি দেওয়া লাগবে? হর্ষ ই দেওয়া লাগবে। তো এইটা হলো উপরি যোগ উপরি। তো এটাও বুঝতে পারছো কি তোমরা? এই যে হর্ষ উটা কই থেকে আসলো? এখন দেখো এইখানে দেখো একটা হর্ষ উকার আছে না? এই হর্ষ উর পূর্ণরূপ কি? হর্ষ উ। এটা কার আর এটা বর্ণ। আচ্ছা বইয়ে আছে আদ্য। একটা কথা মাথায় মাথায় রাখবে যে ব্যাকরণের নিয়ম আর বইয়ের নিয়ম কিন্তু আলাদা থাকতে পারে। এখন ব্যাকরণে যেটা আছে তোমরা যেটা শিখছো নিয়ম অনুসারে একটার ক্ষেত্রে হচ্ছে, তো এটার কিন্তু আদ্য হবে না, এটা আদি হবে। আচ্ছা এখন যদি এইটা বুঝতে পারো তাহলে এটা আমি একটু ক্লিয়ার করে দিয়ে তোমাদের আমি একটা প্র্যাকটিস করতে দিব, যাতে তোমাদের সন্ধি নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা না থাকে, যদি একটা টপিক পার করতেছি এটা নিয়ে তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব যাতে না থাকে। তো আমি তোমাদের একটা প্র্যাকটিস করতে দিচ্ছি, সবাই এটা একটু কমেন্টে জানাবা। নদন্নু। নদন্নু মানে কি? যে নদীর সমাহারকে বোঝানো হচ্ছে নদান্য। এখন কথার কথা বলতেছি, এরকম কিছু জায়গা পাবা দেখবে যে এক পাশ দিয়ে দুইটা তিনটা নদী এক পাশ দিয়ে গেছে, কোনো এলাকাও আছে যে এই এলাকা দিয়ে দুইটা নদী গেছে তিনটা নদী গেছে। তো নদীর সমাহারকে বলা হচ্ছে নদান্য। তো এটার সন্ধি বিচ্ছেদটা কি হবে সবাই একটু কমেন্টে জানাবা। আচ্ছা ভাইয়া আদ্যপান্ত আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা এটার পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এটা তোমরা যারা করছো নদী যোগ, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা একটু খেয়াল করে দেখি। হ্যাঁ যারা যারা কমেন্ট করছো সবারটাই হয়েছে। একজন হুস্যু দিয়ে করছো এটা হবে না। এখন একটু দেখি নদ যোগ এখানে কোনো কিছু যদি শুরুতে না থাকে তাহলে আমরা ধরে নিই সেখানে অ থাকে, স্বরধ্বনি অ থাকে, অ থাকে। তো আমাদের নদী বানান কি হর্ষই না দীর্ঘই? নদী বানান দীর্ঘই, যার ফলে নদী যোগ অন্য। তো এটা কার কার হয়েছে একটু দেখো, তোমাদের সাথে মিলাই নাও। আচ্ছা এখন কি তোমাদের হবে? এটা দিয়ে কি কার কোনো সমস্যা আছে? তাহলে আমরা পরের উদাহরণে যাব। একজন কমেন্ট করছে ভেরি সহজ ভাই, বুঝো তারপরে বলো ভেরি সহজ। ঠিক আছে, এতক্ষণ বোঝানো সার্থক আমার তাইলে।
ওকে, তাহলে আরেকটা নিয়মের দিকে যাই আমরা। এখন আরেকটা নিয়ম দেখবো কি, যে ফলা আমাদের সবচেয়ে বেশি আসে, যে ফলা। আমাদের ফলা কয়টা বলছিলাম তোমাদের? ফলা বলছিলাম কয়টা মোট? ৬ টা ফলা বলছিলাম। ফলা ৬ টা বলছিলাম। ৬ টা কি, কি? ভুলে গেছি। ৬ টা ফলা মুখস্থ করার জন্য বলছিলাম যে মজার লবণ। এখন মনে হতে পারে ভাইয়া কি বানান ভুল লিখছে? মজার বানান কি এখন ভুল লিখছে? আমি এটা মিলানোর জন্য তোমাদের জন্য লিখছি। এখন ফলা ৬ টা কি, কি ছিল? ম ফলা, জ ফলা, র ফলা, ব ফলা, ন ফলা। এখন এই ৬ টা হলো ফলা। এর মধ্যে আমাদের সন্ধিতে একটা বিষয় বেশি থাকে, সেটা হইলো কি? ফলার ব্যবহার বেশি থাকে। তো ফলা নিয়ে যদি থাকে তাহলে হ্রস্ব উ অথবা দীর্ঘ বসবে। শুরুতে হ্রস্ব উ অথবা দীর্ঘ উ থাকবে। তো শুরুতে যদি হ্রস্ব উ অথবা দীর্ঘ উ থাকে তাহলে সেখানে ফলা আসবে। ফলাকে ভাঙলে আমরা হ্রস্ব বা দীর্ঘ দিয়ে ভাঙতে পারবো। এখন আমি তোমাদের উদাহরণ দিব যে স্বল্প, এটার সাথে কিন্তু আমরা পরিচিত, এবং এটা 18 সালে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল যে স্বল্প শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। তো আমরা তোমাদের এখানে পড়াচ্ছি, সন্ধির কিন্তু অনেকগুলো নিয়ম আছে, ব্যাকরণের বইয়ে আছে এরকম। তো তোমরা পড়ছো সন্ধি পুরাপুরি 5 দিন 6 দিন সমাজ যেরকম ভাবে পড়াইলাম। তো এর আগেও সমাজ পড়ছো কিংবা যেভাবে পড়ো, আমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষাতে আসবে কোনগুলা, বাকি নিয়মগুলা মাথায় রাখলাম, পরীক্ষাতে যেগুলো আসবে এগুলাই পারলাম না। দিন শেষে লাভটা কি হলো? আমরা দেখবো যে পরীক্ষাতে বোর্ড প্রশ্ন আসছে কোথা থেকে, পাশাপাশি কোন টপিক থেকে কোনটা থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সলভ করব, এবং এই টপিকটা যাতে আমরা ভালোভাবে ধরে রাখতে পারি। তো স্বল্প, এটার ব্যাস বাক্য, সরি ব্যাস বাক্য, সমাস পড়ায় পড়ায় ব্যাস বাক্য চলে আসতেছে। তো সন্ধি বিচ্ছেদ পড়াচ্ছি, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? তো এখন একটু দেখি ফলা থাকলে আমাদের কি নিয়ে আসতে হবে? ফলাটাকে বাদ দিয়ে দিতে হবে, হ্রস্ব উ বা দীর্ঘ ও আনা লাগবে। তো এখন এই জায়গাতে দেখি কি, সু অথবা শয়ে দীর্ঘ প্লাস এখানে আছে, কোনো কিছু নাই মানে, এর সাথে কোনো কিছু নাই মানে কি আছে? আছে। যার কেউ নাই তার আছে। বুঝতে পারছো? জীবনে এখন তোমরা যারা হতাশ হয়ে আছো যে আমার জীবনে কেউ নাই, যার কেউ নাই তার সাথে আছে। তো এখন একটু খেয়াল করো সু বানান কোনটা সঠিক? সু বানানে কি দীর্ঘ উ হয় কখনো? সু বানানে সবসময় হ্রস্ব হয়। তো এটার ব্যাস বাক্য সু যোগ অল্প। তো এটা কে, কে বুঝতে পারছো? তাইলে আমি তোমাদের আরো ২ টা কিন্তু প্র্যাকটিস দিব। কারণ আমরা একটা শিখাবো, ২ টা তোমাদের থেকে শিখাই নিবো। বুঝতে পারছো? আমরা তোমাদের নিয়ম ১ টা ২ টা করে প্র্যাকটিস করাবো। পাশাপাশি তোমরাও যাতে তোমরা এখানে প্র্যাকটিস করতে দিচ্ছি, তো তোমরা পারছো কিনা? আমি তোমাদের নিয়ম শিখাচ্ছি, তোমরা সেই নিয়ম দিয়ে প্র্যাকটিস করতে পারবা কিনা? ধরো আজকে নিয়ম পড়ায় দিলাম, তোমরা যা বোর্ড বই কিংবা যেকোনো বইয়ে তোমরা পড়তেছো নিয়মগুলা, তোমরা নিয়মগুলা কি সন্ধি বিচ্ছেদ নিজের ব্যাকরণের নিয়ম অনুসারে করতে পারছো কিনা, নাকি মুখস্থ করে নিবা? আমরা চাই না তোমরা কেউ ব্যাকরণ মুখস্থ করে পড়ো, তোমরা ব্যাকরণের এক্সাক্ট নিয়ম অনুসারে ব্যাকরণটা পড়ো। তো আচ্ছা, বুঝতে পারছো? তাহলে আমি তোমাদের ২ টা সন্ধি বিচ্ছেদ দিব, এগুলো একটু করা লাগবে এই নিয়ম অনুসারে। এখন একটু দেখো, পশ্চাচার আর একটা হলো বদ্ধাগমন। বদ্ধাগমন এবং পশ্চাচার, এই ২ টা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু সবাই একটু কমেন্টে জানাও। বুঝতে পারছো? সরি, এটা সন্ধি বিচ্ছেদ করে তোমরা একটু কমেন্টে জানাও। তো কার, কার হইছে দেখবো, এবং এটা আমরা সলভ করে এই নিয়মটা দেখবো। হ্যাঁ, একজন কমেন্ট করছে যে ভাই আপনি আমাদের একটা শিখাবেন,
আমি আপনাদের ২ টা শেখাবো। আমি এটাই চাই যে তোমরা আমার থেকে ১ টা শিখে আমাকে ২ টা শিখাও। পাশাপাশি তোমরা আরো মানুষকে শেখাও। এখন যে উদাহরণগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু অনেক বাছাই করা উদাহরণ এবং আমাকে অনেক খুঁজে বের করে উদাহরণগুলো দেওয়া হচ্ছে তোমাদের যেগুলোতে পরীক্ষাতে আসার মতো এবং অলরেডি এগুলো বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা যেকোনো জায়গাতে একবার না একবার আসছে। এই উদাহরণগুলো তোমাদের দেওয়া হচ্ছে। এখন কমেন্ট করছে সবাই। দেখি কার ঠিক হচ্ছে। সবাই তো ঠিক করছো। মাহাদি ভাইয়ের প্রশংসায় এদিকে ফেয়ার অ্যান্ড লাভলির দাম বেড়ে গেছে। ভাই মাহাদি ভাইয়ের প্রশংসা করে তোমরা ফেয়ার অ্যান্ড লাভলির দাম বাড়াই দিলা। আচ্ছা তোমরা যারা করছো একটু মিলাই দেখো যে ঠিক আছে কিনা। ওহ! আচ্ছা। এখন দেখি যে পশ্চাচার মানে কি? এটার সন্ধি বিচ্ছেদ আমরা একটু করে দেখি। এখন ফলা থাকলে ফলাটা বাদ যাবে আমাদের। ফলা বাদ দিয়ে কি আসবে? হস্য উ। তো এপাশে একটু দেখি। এই মানে রাজার ছেলে-মেয়ে না। এই মানে একটু পরে দেখতেছি। তারপরে কি দেখছি? ৪। এখন শুরুতে এখানে কি দেখতেছি? এখানে একটা আকার আছে না? তো আকারটা এখানে চলে আসবে। এখন শর্ত কি? আমাদের ফলা উঠাই দিয়ে এখানে কি হস্য বা দীর্ঘ করা লাগবে। তাহলে কি হলো? পশ্চাচারের সন্ধি বিচ্ছেদ কি হলো? পশু যোগ আচার। তাইলে পরেরটা দেখি। বদ্ধাগমন। বদ্ধাগমন মানে কি? যে কোন যখন কোন নববধূর বিয়ে হয় তো বাপের বাড়ির থেকে একবারে শ্বশুর বাড়িতে যখন চলে আসে সেটাকে বলা হয় বদ্ধাগমন। মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলো মানে সেখান থেকে চলে আসছে। তো এখন দেখি এখানে ফলাটা কি বাদ যাবে। তাইলে বদ যোগ এখানে আছে আগমন। এখন বধ মানে কি হত্যা করা। তো আমাদের বউকে কি হত্যা করার দরকার আছে? তো একটু হস্যৌকার নিয়ে আসি। তো বধূ বানানে কি হস্যকার হয়? বধূ বানানে হয় দীর্ঘ। তো যার ফলে বদ্ধাগমনের সন্ধি বিচ্ছেদ হলো বধূ যোগ আগমন। তো কার ঠিক আছে তোমরা একটু জানাও যে ভাই আমার ২ টাই ঠিক হইছে, আমার ১ টা ঠিক হইছে কিংবা আল্লাহর রহমতে হাত ব্যাথা কমেন্টই করি নাই। কে কোনটা করছো একটু জানাও। তো কার হইছে একটু কমেন্টে জানাও। একটু দেখি। একটা হইছে, ২ টা সঠিক, ২ টা হইছে, ২ টাই ঠিক। আমি কমেন্ট করি নাই কিন্তু খাতায় করছি। তবে আলহামদুলিল্লাহ ২ টা হইছে। খুবই ভালো। তো যে যেটার মতো আমাদের একটু সচেতন হইতে হবে যে আমাদের কমেন্ট গুলা যেটা করছি একটু আরকি ফাজলামো না করে যে আমি তোমাদের যেটা করতে দিচ্ছি এটা একটু কমেন্ট করলে ভালো হয়। অন্য অনেক তো কমেন্ট করতেছে ২ টাই হইছে, ২ টাই হইছে, ২ টাই হইছে। সবাই ২ টাই হইছে। তোমরা তো আমার মার্কেট ব্যবসা বন্ধ করে দিবা গো পরবর্তীতে সবাই বাংলা টিচার হয়ে যাবা। এত তাড়াতাড়ি শিখে গেলে। এই নিয়মে কি আর কারো সমস্যা আছে কিংবা থাকলে একটু কমেন্টে জানাও তাইলে আমরা অন্যদিকে যাবো একটু। আচ্ছা এখানে কি আর কোন সমস্যা আছে এই এট লিস্ট এই রুলস টাতে? আচ্ছা ২ টা হইছে, ১ টা হইছে তোমরা চেষ্টা করছো এটাই অনেক। আর যারা চেষ্টাই করে নাই তাদের জন্য লাইক দিলাম। তাদেরকে লাইক দিলাম। আচ্ছা তো আমরা সন্ধি শিখতেছি। তো সন্ধি মানে কি কারো সাথে বন্ধুত্ব করা। সন্ধি মানে বন্ধুত্ব করা। তো বন্ধুত্ব করে আমরা কি করছি আবার? বিচ্ছেদ করছি। তো আমরাও ঠিক পড়াশোনাটা যাতে আমাদের এরকম না হয়ে যায় যে আজকে ক্লাস করলাম।
ক্লাস করে সুন্দর করে ডিজাইন করে আপলোড দেওয়ার জন্য একটা নোট করলাম। যে নোটের খাতায় হারায় গেল। আর নোটের খাতা কোন সময় খোলাই হইল না। এরকম যাতে না হয়। আমাদের পড়াশোনার সাথে সন্ধি করে আবার বিচ্ছেদ যাতে না হয়। আমাদের সন্ধি পড়তেছি, পড়াশোনার সাথে সন্ধি করছি। সন্ধিটা যাতে অনেক দূর পর্যন্ত আগায়, টিকে থাকে। এরকম চাই যে সন্ধিটার পূর্ণতা হোক। পূর্ণতা কি? অ্যাডমিশনে চান্স পাওয়া। তো আমরা চাই যে তোমরা সন্ধি শিখতেছো, পড়াশোনার সাথে তোমাদের যে সন্ধিটা হইছে, এই সন্ধিটা পূর্ণতা পাক। ও আচ্ছা, তোমরা আবার অনেকেই বলতেছো যে, "ভাইয়া যারা করে নাই তাদের লাইক দিছো।" এখন আমি লাইক দিছি। কিন্তু এক আইডির থেকে ২ টা। এখন তোমরা বুঝে নাও এক আইডি থেকে ২ টা লাইক দিলে কি হয়? তো এক আইডি থেকে ২ টা লাইক দিলে কি হয়? লাইক থাকে না, না উঠে যায়? আচ্ছা, এবার আমরা এরকম কিছু সন্ধি বিচ্ছেদ দেখবো। আমি তোমাদের একটু বলে দিব। এগুলা তোমরা একটু মার্ক করে রাখবা যে এগুলাতে পরীক্ষাতে আসার মতো একটু। এগুলা একটু মার্ক করে রাখবা এবং সন্ধি বিচ্ছেদগুলা খুঁজে বের করবা। আচ্ছা, লাইক উঠে যায় তাহলে বুঝতে পারছো এতক্ষণে। যারা তুলে নেয় তাদেরকে কেন লাইক দিলাম। এখন এমন কিছু সন্ধি আছে যেগুলা নিয়ম মানে না। যাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। তো আমরা দেখলাম যে এরকম কিছু সন্ধি আছে যেগুলা নিয়ম মানে না, সেগুলাকে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এখন সন্ধির বিচ্ছেদ কি হবে? সন্ধির বিচ্ছেদ না করলে তুমি মার্ক পাবা না। এখন বলছে ভাইয়া নিপাতনের সন্ধি, সিদ্ধ সন্ধিগুলা বেশি আসে না। এজন্যই তো বললাম যে এগুলা স্টার দিয়ে বললাম যে এগুলা তোমরা বেশি, বেশি করে পড়বা। যদি নিয়ম মানে না, এগুলা কিন্তু মুখস্থ করা ছাড়া উপায় নাই। তো এগুলা মুখস্থ করে রাখবা, খাতাতে সুন্দর করে তুলে রাখবা। আমি যে নিয়মগুলা দেখাচ্ছি বা নিয়মগুলা পড়াচ্ছি, এর বাইরে থেকে সন্ধিতে ইনশাআল্লাহ প্রশ্ন না আসার কথা। আর আমি তোমাদের আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে মেহাদী ভাইয়াকে দিয়ে দিব, একটা সন্ধির চার্ট দিয়ে দিব। তোমরা যে নিয়মগুলা পড়লা এই নিয়মগুলার বাইরেও কয়েকটা আছে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ টা সন্ধি থাকবে। যেগুলা তোমরা একটু দেখে গেলেই সন্ধি চ্যাপ্টার থেকে আর তোমাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা একটু নিপাতনের সিদ্ধ সন্ধিগুলা একটু দেখি। এখন সবাই কমেন্ট করছে পরীক্ষাতে ধরো সন্ধি পড়ে গেলাম। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো তোমরা যে কমেন্ট করছো সংযোগ দিয়ে এটা মুখস্থ যেরকম করছো ঠিক তেমনি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা। তো এখন এইটা মুখস্থ করার জন্য আমি তোমাদের ছোট্ট যেগুলো একটু বলে দেবো এগুলো হচ্ছে মাথাতে রাখবা। একটা গল্পর মাধ্যমে নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো একটু আমরা দেখে নিব এবং এটার জন্য একটা ছোট একটা গল্প শুনি। তো একটা দেশে ছোটবেলার ওই যে একটা দেশ গল্প শুরু করতো দাদি কিংবা নানীরা আমরাও ঠিক এরকম একটা গল্প শুরু করলাম। অনেক তো পড়লাম, সন্ধি পড়লাম, হ্যান পড়লাম, ত্যান পড়লাম। একটু গল্প শুনি। তো একটা দেশে একটা পৌর রাজা ছিল। কেমন রাজা ছিল? পৌর রাজা ছিল। পৌর মানে কি? বৃদ্ধ। বুঝতে পারছো? এবং পৌর রাজার নাম ছিল দশার্ণ। তো তার কাজ ছিল যে তার এলাকা থেকে যত কুলটা, কুলাটা মানে কি? যে ধরো বৃদ্ধ বা এরকম যারা মহিলা ছিল তাদেরকে তাড়ায় দেওয়া। তার এলাকা থেকে বা তার রাজ্য থেকে তার যত বৃদ্ধ মহিলা ছিল তাদেরকে তাড়ায় দেওয়া। তো কি বললাম যে তাদেরকে তাড়ায় দিবে কিভাবে? প্রেষণ করে তাড়ায় দিবে। তাদেরকে প্রেষণ মানে কি? অত্যাচার, নির্যাতন যেটাই বলো এটা করে তাদেরকে তাড়ায় দিবে।
তো তোমরা একটু কমেন্ট করো যে তোমরা লাইনে আছো কিনা? আমি একটু দেখতে পাচ্ছি না তোমাদের। গল্পতে আছো নাকি হারায় গেছো? এবং পেশন করে তাড়াই দিবে তো ধরো সব জায়গাতে একটা সর্দার থাকে। দেখবা যে ধরো শ্রমিক লীগ, কৃষক দল বা যেগুলাই বলো যারা সবকিছুই থাকে, তো সবগুলো সর্দার থাকে। দেখো একবার আওয়ামী লীগ, বিএনপি কিংবা আগে দেখবা যে সাপুড়ের সর্দার, তারপরে নারী দলের সর্দার হ্যান-ত্যান। তো এই বৃদ্ধ মহিলাদের মধ্যে একজন সর্দার ছিল, যার নাম ছিল শৈরী, এবং যার স্বভাব ছিল যে তিনি কারো কথা শুনেন না। তিনি সবাইকে অমান্য করেন এবং নিজে যা ভাবে তাই। তো সে ছিল স্বৈর। আচ্ছা, এখন আমি কয়টা লিখে দিছি? এখন দেখো পৌর, দশার্ণ, কুলোটা, প্রেষণ, স্বৈরী, স্বৈর। এছাড়াও আরো কয়েকটা আছে। তো গল্পের মধ্যে তোমরা আছো যেহেতু এগুলো একটু তুলে নাও। খাতাতে খুব ভালোভাবে তুলে নাও। আরো কয়েকটা বলতেছি, এগুলা একটু মাথাতে রাখবা। এখন এই স্বৈরী কি করলো যে তার রাজার প্রতি তার যে রাগ ছিল, এই রাগটা ধরো সে নির্মূল করবে এবং সে রাগটা নির্মূল করবে কিভাবে? তার আরো দল ছিল, দলের মধ্যে থেকে ৩ জনকে সিলেক্ট করছে সে। ৩ জনকে সিলেক্ট করছে কিভাবে? তাদের মধ্যে সবচাইতে বেশি পারদর্শী বা সবকিছুতে বেশি পারদর্শী ছিল কে? রক্তচক্ষু এবং অক্ষমণি। এই ২ জনকে দিয়ে তার টার্গেট ছিল যে ধরো সে রাজার কোনো ক্ষতি করবে কিংবা তার রাজ্যের কোনো ক্ষতি করবে। তো এদের যখন সে যখন তার রাজ্যে যখন এরা যায় তখন কি করে রাজা, তো তার জানালা দিয়ে পালায় যায়। জানালা মানে কি? গবাক্ষ। তো গল্পটা আমি তোমাদের এমনি বললাম কারণ এই গল্পটা আমি হুট করে তোমাদের এই শব্দগুলা বানানোর জন্য হুট করে বানাই দিলাম। কারণ এটা বললাম যে গল্পটা এই শব্দগুলা আলাদা, আলাদা ভাবে দিলে তোমরা শুনতেও না, তুলেও নিতে না, কিছুই করতে না। এমনি একটা হুট করে একটা ফালতু গল্প বানায় দিলাম। যাতে তোমরা একটু এই শব্দগুলা মাথাতে রাখো। এগুলো হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যেগুলা থেকে তোমাদের অ্যাডমিশনে বারবার প্রশ্ন আসে এবং এগুলার যেকোনো বইয়ে কিংবা যেকোনো চার্টে তোমরা এগুলার সন্ধি বিচ্ছেদ তোমরা পাবা। তো এগুলা একটু মার্ক করে রাখো। এই যে বিশেষ করে পৌরা, গবাক্ষ, কুলটা, প্রেষণ, অক্ষমণি এগুলা মোস্ট ইম্পোর্টেন্ট। এগুলার থেকে তোমাদের সন্ধি বিচ্ছেদে আসবেই প্রশ্ন। আসবে মানে মাস্ট আসবে। তো এখন তোমাদের যে বিষয়টা একটু দেখছি যে এই কয়টা তো কি তোমাদের তোলা হইছে? তোলা হইলে একটু কমেন্টে জানাও। এখন আরো কমেন্টে করছে যে মার্তণ্ড এটা আছে। এটাও গুরুত্বপূর্ণ বাট এগুলা মোস্ট ইম্পোর্টেন্ট। এখন এগুলার কি এখন এগুলোর কি সন্ধি বিচ্ছেদ করে দেওয়া লাগবে তোমাদের? তাইলে আমি একটু করে দিব, আলাদাভাবে তুলে করে দিব। তো
কয়েকটা অচেনা লাগছে, তো সবগুলাই আমি একটু তোমাদের করে দিব। তো এটার সন্ধি বিচ্ছেদ হলো প্র যোগ দীর্ঘ, এটা হলো 10 যোগ আনন, তারপরে কুল যোগ অটা, গবাক্ষর গো যোগ অক্ষ, তারপর কি বললাম, স যোগ এখানে একটু টাইপিং মিস্টেক ছিল, এখানে ডয়েব ইন্টু র লিখে দিয়েছি ঢয়েব ইন্টুর জায়গাতে। আচ্ছা, তোমাদের যাদের এখানে সমস্যা হচ্ছে, আমি তোমাদের বললাম তো নিপাতনের সিদ্ধ সন্ধি বিচ্ছেদের আমি তোমাদের একটা চার্ট দিয়ে দিব, সেটা তোমাদের ইনস্ট্রাক্ট নোটিশ গ্রুপে কিংবা যে সবগুলা গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা এখান থেকে খালি জাস্ট নামগুলা লিখে রাখো এবং চিনে রাখো। তোমাদের চিনে রাখার জন্য বললাম যে পরীক্ষাতে আসলে তোমরা কমন পাও এখান থেকে। আচ্ছা, সবাই খেলা দেখা নিয়ে কি শুরু করছো? আজকে কি কারো খেলা আছে নাকি? বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা সম্ভবত শুনছিলাম, তো আজকেই নাকি? আচ্ছা, এখন আমি এগুলো একটু মুছে দিব, দিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। কথাগুলা বলার পরে আমি তোমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা শুরু করব এবং তোমাদের পড়ার বিষয়ে কিছু কথা বলবো। এখন একটু তোমরা একটা বিষয় খেয়াল করো, এটা মুছে দিলাম। এখন আমাদের সন্ধিকে একটু সাইডে রাখি। সন্ধিকে একটু সাইডে রাখি। কি বললাম? সন্ধিকে একটু সাইডে রাখি। তো এখন আমাদের পড়াশোনার বিষয়ে একটু আলোচনা করব, যে আমি তোমাদের বেশ কয়েকটা টপিকের নাম বলবো। এই টপিক গুলা থেকে তোমরা একটু খুঁজে দেখবা যে বোর্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ টা করে বোর্ড দেখবা এবং এই বোর্ডের মধ্যে দেখবা যে এই টপিক গুলা থেকে প্রশ্ন আছে কিনা। তোমরা একটু খেয়াল করে রাখবা, যে আমি তোমাদের একটু বলে দিয়ে যাচ্ছি যে এইগুলা বিষয় থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে। এখন বলি বানান। বানান এখান থেকে একটা থাকবে মাস্ট। আর ইউ, ডি ইউ, জিএসটি বা যেটাই বলো, একটা মাস্ট থাকবে বানান। তারপরে কি বললাম? সমাস একটা, স্পেশালি আর ইউ, ডি ইউ, জিএসটি, এগুলোতে থাকবে একটা করে সমাস। কারক একটা, এটা মেইনলি আর ইউ তে থাকে আর জিএসটি তে থাকে। আরেকটা বিষয় বলি, অক্ষর। অক্ষর অভিধান, অক্ষর অভিধান থেকে ১ থেকে ২ টা প্রশ্ন থাকবেই। এটা আর ইউ, ডি ইউ মাস্ট লিখে নাও। অক্ষর আর কি বললাম, অভিধান ছোট্ট একটা টপিক,
বাট এখান থেকে আর ইউ বা ডি ইউ তে মাস্ট একটা প্রশ্ন থাকবেই। তো ব্যাকরণে এবার বলি আমরা যে টপিকটা পড়লাম সন্ধি। সন্ধি নিয়ে ধরো আমাদের বহুত মাথা ব্যাথা। বহুত মানে বহুত মাথা ব্যাথা। এখন সন্ধি থেকে একটা প্রশ্ন থাকবে সেটা আর ইউ তে এবং সেটা অবশ্যই থাকবে হয় স্বরসন্ধি না হয় নিপাতনে সিদ্ধ সন্ধিগুলা থেকে। এখন একটু এতটুকুর মধ্যে থেকে তোমরা একটু খাতাতে মাছ তুলে নাও। তো একটু দেখবা আমি আরো বলে দেব এখনো শেষ করি নাই। তো এখান থেকে একটু দেখো যে এই টপিক গুলা থেকে আমি আরো বলতেছি। চট্টগ্রামের জন্য বলবো, জাহাঙ্গীরনগরের জন্য বলবো। বাট আস্তে, আস্তে একদিনে সবকিছু বললে তো হবে না। একদিনে সবকিছু বলে দিলে বাকি ক্লাসে কি বলবো তোমাদের সাথে। তো আজকে স্পেশালি ঢাকা, রাজশাহী, গুচ্ছ এগুলার জন্য আমি একটু প্রশ্ন এনালাইসিস করে আসি। তোমাদের বলবো ভাবছিলাম তো আজকেই বলে যাই। পরের দিন চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলার জন্য প্রশ্ন এনালাইসিস করে আসি তোমাদের একটু জানাই দিয়ে যাবো। তো আজকে এট লিস্ট এটার জন্য একটু তোমরা তুলে নাও এবং মাস দেখে রাখো। বাড়িতে যাই কিংবা কোনো মডেল টেস্ট বা রাবি-ঢাবির বিগত বছরের প্রশ্ন বের করে দেখবে যেখান থেকে প্রশ্ন আসছে কিনা। পরপর ৫ টা বোর্ড দেখবা যে ৫ টা বোর্ড এখান থেকে আসছে কিনা। তো একটু তোমরা লাইনে আছো কিনা একটু জানাও কমেন্টে আছো। আরে ভাই কি শুরু করছিস যে কে, কে খেলা দেখো। এই জায়গাতে পড়তে আসছিস ভাই। তোর জীবন নিয়ে খেলতেছে অ্যাডমিশন। তুই এসে এখানে খেলা দেখার চিন্তা ভাবনা করছিস যে কে, কে খেলা দেখো। এই বাংলাদেশ ভারতের খেলাতে কথার কথা বাংলাদেশে তো জিতে গেল। তোকে ৳১,০০,০০,০০০ দিবে। তুই কি বাংলাদেশ জিতলে কি অ্যাডমিশনের চান্স দিয়ে দিবে? এই যে ক্লাসের মধ্যে এসে কে, কে খেলা দেখছো, কয় রান হলো এগুলা কি? আজকে যদি বাংলাদেশ জিতে কিংবা সাকিব আল হাসান তো নাই। মুস্তাফিজুর রহমান কিংবা যেগুলা তাসকিন আহমেদ তারা যদি একটা করে উইকেট পায় আর কথার কথা বাংলাদেশ জিতলো। এটা এখন মনে হইতে পারে যে আবেগ, বাংলাদেশ দল আমার আবেগ। হ্যাঁ ভাই আবেগের জায়গা ঠিক আছে। সবারই আবেগ। তো বাট তোর তো এখন অ্যাডমিশনের ক্লাস হচ্ছে। খেলার তো হাইলাইটও দেখতে পারবি। এখন এই জায়গা থেকে কে, কে খেলা দেখো। তুই তো নিজে খেলছিস, নষ্ট হচ্ছিস, পাশাপাশি মানুষকে আরো উদ্বুদ্ধ করছিস। পড়াশোনার দিকে ডাকা বাদ দিয়ে পাপ কাজের দিকে ডাকতেছিস যে অ্যাডমিশনে দেওয়া বাদ দাও, খেলা দেখো। হে যুবক খেলা দেখো তুমি। বিউপির জন্য আমাদের বিউপি স্পেশালিস্ট আমাদের সিতাব ভাইয়া আছে। একেকজনের একেক জায়গা থেকে এসে বলবে। সিতাব ভাইয়া বিউপি সম্পর্কে অনেক বেশি ভালো জানেন। তো সিতাব ভাইয়া তোমাদের বিউপির জন্যই কাজ করতেছে। পাশাপাশি বিউপি স্পেশালিস্ট ভাইয়া। কারণ ভাইয়া এক্স বিউপিয়ান। এখান থেকে ভাইয়া তোমাদের সবকিছু বলবে। এখন এতটুকু কি তোমাদের তোলা হয়েছে এই টপিক গুলা থেকে? এখন বলে দিই যে এখানে আরো কিছু টপিক আছে। এগুলা কিন্তু এই যে এই কয়টা যেগুলা বললাম, এগুলা কিন্তু অবশ্যই সিইউ প্লাস জাহাঙ্গীরনগর এগুলাতেও মাস্ট। কারণ জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামে প্রশ্ন মোটামুটি বেশি আছে এবং এগুলা সবগুলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে থাকবেই। সাস্টের জন্য কি বেশি আসে? সাস্টের পরীক্ষাই শুরু হলো কয়েকদিন থেকে। তো এগুলা নিয়েও তোমাদের বলা হবে। আজকে মেইনলি তোমাদের বলা হচ্ছে যে কোন, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে এবং ব্যাকরণে কোন, কোন টপিক গুলা তোমাদের কতটুকু গুরুত্ব দিয়ে পড়ানো লাগবে। কেউতে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা আছে। তো আমাদের স্পেশালি রিটেনের ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় যেগুলোর জন্য আছে। তো তখন আমরা আজকে বলতেছি শুধুমাত্র তোমাদের জন্য যে এই টপিক গুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। বাদবাকিগুলোও পড়বা বাট এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন ধরো সাধারণ কোনো তরকারি থাকলেও তো আমরা ভাত খাই। মানে আমাদের শরীর চালানোর জন্য ভাত খাই। বাট গরুর মাংস হলে একটু বেশি ভালো করে খাই। ঠিক তেমনি পড়াশোনার মধ্যে ব্যাকরণ এরকম কিছু টপিক আছে এগুলা, যেগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়া লাগবে এবং এগুলা ছাড়া কিন্তু আমাদের চান্স পাওয়া যাবে না। এখন আমি তোমাদের অ্যাডমিশনের বাস্তবতা নিয়ে একটু কথা বলবো। কারণ এতটুকু মুছে দিলাম। একদিনে সব টপিক বলব না। এখন আমি তোমাদের একটু কথা বলব যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা ইতিহাস বলবি। ইতিহাস মানে কি? যে আমরা কতটুক পড়লে চান্স পাবো বা কিভাবে চান্স পাবো। এখন কিভাবে চান্স পাবো মানে আমি তোমাকে চান্স পাওয়া দিচ্ছি না বাট একটা বাস্তবতা বলতেছি। আরইউ এর কথা বলি, অনেকের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বাট এটা সবগুলা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। এখন আমি বলি
রাবিতে প্রশ্ন থাকে কয়টা? ৮০টা। এটার জন্য 1.25 মার্ক এবং ৮০টা প্রশ্নের মধ্যে আমাকে ১০০ মার্ক। ৮০টা প্রশ্নতে মার্ক কত আমার? ১০০ মার্ক। এই ১০০ মার্কের মধ্যে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে কখনো 99 পাইতে হয় না। কিংবা কাউকে সবাইকে ৯০ প্লাস পাইতে হয় না যে চান্স পাইলে। যে ৯০ প্লাস পাইলে আমি চান্স পাবো। তো এইরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তোমাকে একটা মিডিয়াম রেঞ্জ দেওয়া আছে যে তুমি যদি 65 প্লাস আপ করো তুমি ভালো সাবজেক্ট পাবা। যদি 70 আপ করো তাইলে তুমি টপ লেভেলের সাবজেক্ট পাবা। এখন টপ লেভেলের সাবজেক্ট মানে কি? টপ ১০০, ২০০ র মধ্যে থাকবা। এখন এটা হইলে তুমি একটা ভালো মানের সাবজেক্ট পাবা। এখন আমাকে কি যে প্রশ্ন থাকে বাংলা থাকে ২৮ টা, ইংলিশ থাকে ২৮ টা, সরি ২৪ থাকে মনে হয়। এখন যাই হোক ৮০ টা প্রশ্ন থাকে তোমাদের এখানে। এই ৮০ র মধ্যে তোমাকে বাংলাতে ধরো কথার কথা বললাম ২৪ টা বা ২০ টা ২২ টার মধ্যে যেগুলা পাবা, রাবির মান বন্টনটা এইটাতে তোমাকে 65 আপ করা লাগবে। 65 আপ প্লাস 75 আপ। তো এটা কি বললাম যে এটা আপ করলে টপ লেভেলে যাবা। তো আমাদের টার্গেট রাখা লাগবে যে আমি ১০০ টার মধ্যে এই যে ৮০ টা প্রশ্নের মধ্যে অ্যাডমিশনের প্রশ্ন মান বন্টনটা কেমন হয় এটা একটু তোমাদের বলি। যে কথার কথা বললাম যে ৮০ টার মধ্যে ৮০ টা আমাদের প্রশ্ন টার্গেট। তো এটার মধ্যে থেকে ২৫ টা ২৫ বা ২৫ টা প্লাস প্রশ্ন করবে খুবই সহজ। যেটা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট বা এইচএসসি পরীক্ষার্থী যেই হোক সবাই পারবে। এই ২৫ টা প্রশ্ন যারা বই খুলে দেখছে সবাই পারবে। রাবের হ্যাকস গুলা তোমাদের একটু বলি যে এই ২৫ টা প্রশ্ন সবাই যারা বই খুলছে সবাই পারবে। এবং তার পরবর্তীতে আরো ২৫ টা প্রশ্ন করবে বা ২৫ প্লাস প্রশ্ন করবে যেগুলা একটু কঠিন। যেরকম প্রশ্নগুলা ঘুরায় দিল। তো কারক তোমরা পুরাপুরি পড়ছো? কারক পুরাপুরি পড়ছো? কারক পুরাপুরি পড়ছো এবং কারকের প্রশ্ন করলো যে কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। তো এই প্রশ্নটা কিন্তু কারকের বাইরে থেকে একটু ঘুরায় বলল। বাইরে থেকে একটু ঘুরায় বলল। এরকম ২৫ টার মতো প্রশ্ন থাকবে যেগুলো একটু তোমাকে মাথা খাটায় অ্যান্সার করা লাগবে। যেরকম কিছু শব্দ বলে, নিচের কোনটি শব্দের উদাহরণ? এটা একটা বোর্ডে আসা প্রশ্ন। নিচের কোনটি শব্দের উদাহরণ? তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো তো তোমাদের নেক্সট দিন এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। নিচের কোনটি শব্দের উদাহরণ? তো এখানে দিয়ে দিল ক নাম্বার অপশনে ক দিল, খ নাম্বার অপশনে খ দিল, গ নাম্বার অপশনে গ দিল, ঘ নাম্বার অপশনে ঘ দিল। এখন নিচের কোনটি শব্দের উদাহরণ? এখন সবগুলাই দেখছি বর্ণ। এর মধ্যে শব্দ কোনটা? কিভাবে পড়বো? এইরকম কিছু প্রশ্ন দিবে অ্যাডমিশনে যে নিচের কোনটি শব্দের উদাহরণ? নিচের কোনটি শব্দের উদাহরণ? এখন বললাম ক, এটা কি কোনো শব্দ আছে ক দিয়ে? এখন আমি তোমাদের বললাম খ, উত্তর এটা কিভাবে হইলো? একটা আছে যে এক কথায় প্রকাশ খতে চড়ে যে তাকে বলা হয় খেচর। এখন এই খেচর মানে কি? আকাশ চড়া পাখি বা আকাশে মানে আকাশচড়ি কোনো কিছু যেটাকে পাখি মিন করতেছে। তো পাখি কি মাটিতে চলে না পানিতে চলে? পাখি অবশ্যই আকাশে চড়ে। এইজন্যে খ শব্দের অর্থ আকাশ। তো নিচের এটা খ অর্থ শব্দ। আমরা বলছিলাম যে শব্দর সংজ্ঞা কি? যে এক বা একাধিক শব্দ দিয়েও এক বা একাধিক বর্ণ মিলে যে অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাকে বলে শব্দ। তো এক শব্দ দিয়েও কিন্তু এক বর্ণ দিয়েও কিন্তু শব্দ তৈরি হয়। যেরকম খ, ক এরকম আছে। ক এর অর্থ কি? কতে চড়ে তাকে কি বলে? কপোত। তো এইরকম কিছু প্রশ্ন আসবে ২৫ প্লাস যেগুলো তোমাকে একটু মাথা খাটাই করা লাগবে। তো এই যে প্রশ্ন ২৫ টা প্রশ্ন বললাম, যেই প্রশ্নগুলা সবাই পারবে। এই সবাই পারবে এর মধ্যে থেকে ২০ প্লাস প্রশ্ন তোমাকে কি বললাম ২৫ প্লাস প্রশ্ন একটু মাথা খাটাই করা লাগবে। তো এইজন্য আরো কিছু প্রশ্ন করবে
আরো 20টা প্রশ্ন করবে। যারা খুব বেশি পড়াশোনা করছে তারা এগুলা পারবে। এগুলা একটু গভীর প্রশ্ন করবে যে যুক্ত বর্ণ বিশ্লেষণ যেরকম প্রশ্ন করবে। ব্রাহ্মণ, ব্রাহ্মণের এই যুক্ত ক্ষয়ের বর্ণ বিশ্লেষণ করো। যুক্ত ক্ষয়ের বর্ণ বিশ্লেষণ করো। এখন যুক্ত খ সরি এটা কি আছে এই বর্ণটার, এই যে এখানকার এটার বর্ণ বিশ্লেষণ করো, নিচের বর্ণ বিশ্লেষণ কোনটি, এরকম একটা প্রশ্ন করলাম। তো এই প্রশ্নগুলা কেমন ভাবে উত্তর করা লাগবে যেগুলো একটু কঠিন। এই যে তোমরা কমেন্ট করছো হ ম, কিন্তু হ ম যেটা দিয়ে দিছো তোমরা কমেন্ট করছো হ যোগ ম। এখন কোন শব্দের সাথে যদি কোনো কিছু যুক্ত করতে হয় তো হ এর নিচে হসন্ত দিতে হয়। তো হ ম যদি মারে আসো, চোখ বুজে মারে আসো, আল্লাহর রহমতে ভুলই হবে। হয়ে হসন্ত ম, হয়ে হসন্ত ম। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? এই যে 20 প্লাস প্রশ্ন, এর মধ্যে থেকে তোমরা ধরো সর্বোচ্চ 12 থেকে 13টা পারতে পারো, এগুলো দাগাবা। এর মধ্যে কি করবা, আরো 10টা প্রশ্ন দেবে অ্যাডমিশনে, আরো 10টা যেগুলা কেউ চোখেই দেখে নাই কিংবা এগুলোর মধ্যে ভুল আছে, এরকম কি জন্য প্রশ্ন দিবে? কারণ অ্যাডমিশনে তোমাকে চান্স পাওয়ানোর জন্য নেওয়া হচ্ছে না, তোমাকে বাদ দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। যে কিভাবে তোমাকে বাদ দিতে পারে, যেভাবে হোক বাদ দিবে তোমাকে। এখন ওদের মধ্যে তোমাকে টিকে থাকা লাগবে। তো আমি কি বলতেছি, যে অ্যাডমিশনে চান্স পাইতে হলে তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমাকে 80টা এমসিকিউ মারা লাগবে। তার মানে তোমাকে মাথাটা একটু ঠান্ডা রাখা লাগবে। এই যে বললাম যে এই 25টা এমসিকিউ খুবই সহজ, 25টা এমসিকিউ সহজ বললাম। এই সহজটা 25টার মধ্যে 25টা তোমাকে পারা লাগবে। এখন এরকম হয়ে যায় যে ভাইয়া সহজগুলা মারতে যায় 20টা সহজ মারতে যায় 5টা ভুল মারে আসছে আল্লাহর রহমতে। ওই যে 5টা ভুল মারলা, 5টার থেকে একটা ভুল করলে 1.25 মার্ক তোমার কাটা যাচ্ছে। আর রাজশাহী ইউনিভার্সিটি কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে 0.25 পিছায় যাওয়া মানে তুমি 1000 জনের পিছিয়ে চলে গেছো। তো এই 25টাতে তোমাকে একটু কোপ দেওয়া লাগবে, মানে এগুলা থেকে কোনো ভুল করা যাবে না এবং মাথা ঠান্ডা করে উত্তর করা লাগবে। তো এদিকে ধরো তুমি 25 এর মধ্যে 20 পাইলা, 20 বা 22 পাইলা, এই যে এই 25টা কি বললাম যে যারা একটু মাথা প্রশ্নগুলো একটু ঘুরাই দেবে, এই 25টার মধ্যে তুমি কত পাইলা, 18 বা 17 পাইলা। যেগুলো পারবা না সেগুলো দাগানোর দরকার নাই, আগে বলি একটু দাগাই নেবে এরকম ভাবে। তারপরে এই যে বললাম 20, যেগুলো একটু যারা পড়াশোনা করছে, গভীরভাবে পড়াশোনা করছে, একটু ব্যতিক্রম প্রশ্ন দিবে তারা পারবে। এই 20টার মধ্যে তুমি কয়টা পারলা, 12 থেকে 13টা। তোমার কয়টা হলো 20, 20 যোগ 18 যোগ 12, তো 18 আর 12 30, 30 আর 20 30 যোগ 20 তো 50। আর এই যে কি বললাম যে যেসব প্রশ্নগুলো চোখেই দেখো নাই সেগুলো মারার দরকার নাই তোমাকে। এখন ধরো কথার কথা তুমি 50টা সঠিক করলা, 50টা যদি সঠিক করো তাহলে তোমার মার্ক কত হবে, 50 গুণ 1 গুণ 1.25। তো 50টা তো 50টা হবে এবং এটার সাথে পাশাপাশি তোমার 60-65 মতো মার্ক হয়ে যাবে 50টা। তো তোমরা চেষ্টা করবে এগুলা থেকে আরো বেশি করার, যেগুলো এগুলো ভুল যাবে কি জন্য। তো এইভাবে তুমি যদি 60 থেকে 65 আপ বা 75 আপ করো, তুমি রাবিতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে টিকে যাবে। তোমাকে 100 এর মধ্যে 100 পাইতে বলা হচ্ছে না। এর বাইরে যদি বললাম যে 10টা প্রশ্ন যেগুলো তোমরা চোখে দেখো নাই, এগুলোর মধ্যে তোমরা কি করো যে 20টা পারেও, যে 20টা কমন পারো ওগুলোর মধ্যে থেকে আবার আন্দাজে দাগাও, কমন জানাশোনা ভুল করো, এগুলোর মধ্যে থেকে তোমাদের আবার মার্ক কাটা যায়। তো তোমরা যদি পারো যে কয়টা কমন পাবে, আমার বিশ্বাস যে তোমরা যদি মনোযোগ দিয়ে আমাদের কথা মতো পড়ো, তোমরা সবাই 75 আপ করবা, সবাই 75 আপ করবা। এটার জন্য আমি তোমাদের বলতেছি যে একটু চতুর হওয়া লাগবে, যার ফলে যাতে অ্যাডমিশনের চান্সটা তোমাদের মিস না যায়। আর 100 এর মধ্যে তোমাদের 100 পাইতে বলতেছি না, তোমাদের একটা মার্ক রেঞ্জ বলে দিলাম। এটা যদি পারো দেখবা সব জায়গাতে চান্স পাবো তুমি। এখন আমি তোমাদের বলতেছি যে এতগুলা কথা বললাম, এতভাবে বুঝাইলাম, কি জন্য বুঝাইলাম, যাতে পরীক্ষার ওই 1 ঘন্টা সময় তোমরা খুব ভালোভাবে নিজেদের কাটাইতে পারো। ভালোভাবে কাটানো মানে কি, যে ওই সময়টাতে কোনো ভুল সিদ্ধান্ত কিংবা কোনোভাবে ঘাবড়ানো যাবে না। এই কথাগুলো কি জন্য বললাম, অ্যাডমিশনের আগে একবার বললাম, শুরুর দিকে বললাম যাতে একটু সিরিয়াস হও, আর পরে একবার বলবো। এখন আমাদের সমস্যা কি, আমাদের দিনে হিসাব করি না, আমরা জীবনটা দিনে হিসাব করি না, বছরে হিসাব করি। বছরে হিসাব করলে এখন মানুষের কথা বললাম, আমার হায়াত আল্লাহ দিছে 50 বছর, 50 বছর আমার হায়াত দিছে আল্লাহ তাআলা।
এই ৫০ বছর আমাকে যদি বলা হয় তুমি ৫০ বছর বেঁচে থাকবা। আরে ৫০ বছর বহুত সময়। বাট ৫০ বছর যদি দিনে হিসাব করো তাহলে ১৮,০০০ প্লাস মানে এট লিস্ট ২০,০০০ এর মতো দিন হবে তোমার। জীবনে তোমার ২০ কে তোমরা তো হাজারের শূন্য দাও না। এখন ২০ এ কে বলে দাও। এই ২০ কে এর মতো তুমি জীবনে তোমার মেয়াদ। এই ২০ কে এখন ধরো অলরেডি আমরা অর্ধেক পার করে দিয়ে আসছি কিংবা এরকম একটা সময় চলে আসছি। তো আমার হাতে আর ১০,০০০ দিন সময় আছে। ১০,০০০ দিন। কথার কথা ৳১০,০০০ হাতে দিলে একটা ফোনই হবে না তোমাদের এখন বর্তমানে। iPhone চালাও কিংবা যে ফোন চালাও। এই ১০,০০০ দিনের মধ্যে তুমি জীবনে কি করবা? এই ২০,০০০ দিনের মধ্যে তো মানুষ ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা ১০ ঘন্টা ঘুমায়, ফোন চালায়। তো এরকম হবে যে ২০,০০০ দিনের মধ্যে তোমার এরকম গেছে যে ৮-৯ হাজার দিন ফোন চালাই জীবন পার করে দিবা। জীবনে ৮-৯ হাজার দিন ফোন চালাবা। এরকম সময় একটা। তারপরে কি হবে? ৮-৯ হাজার দিন কি? ঘুমাবে এরকম কারো হবে। হয় ফোন চালাবে না হয় ঘুমাবে। আমাদের জীবনটা এরকম। তো অ্যাডমিশন এর সময়টাকে আমরা ৫ মাস থেকে ৬ মাস সময়, ৫ থেকে ৬ মাস সময়, ৫ থেকে ৬ মাস সময় হিসাব করলে ১৮০ দিন। ১৮০ দিন সময় হাতে নিয়ে ভাই তুই অ্যাডমিশন দিতে নামছিস। অ্যাডমিশন দিতে নেমে তোর মাথাতে কিভাবে আসে যে বাংলাদেশের খেলা হচ্ছে, আমাকে খেলা দেখতে হবে। ১৮০ টা দিন, প্রত্যেক দিন তো একটা করে দিন কমে যাচ্ছে জীবন থেকে, তাই না? অ্যাডমিশন এর দিন তো কমে আসছে। তুই পড়তেছিস না আরেকজন তো ঠিকই পড়তেছে। এখন কি বলছিলাম যে অ্যাডমিশন এ বর্ণচড়া হওয়া লাগবে এবং সময়গুলো দিনে গোনা লাগবে। এখন দিনের গোনার পরেও দিনের সময়গুলোকে মিনিটে গোনা লাগবে। আমার পড়াশোনা কতটুকু হচ্ছে। এখন আমি তোমাদের কি বললাম যে ১৮০ দিনের মতো সময় ৫-৬ মাস। আরে বহুত সময়। ৫-৬ মাস বহুত সময়। বাট ১৮০ দিন অলরেডি তোমরা অনেক কয়েকদিন পার করে ফেলে দিছো। তো এখন থেকে যদি পড়াশোনাগুলা গুছায় না নাও তাহলে কার লস? আমার নাকি তোমাদের? তো তোমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে চান্স পাইতে হবে। আমাদের উদ্দেশ্য তোমাদের চান্স পাওয়াইতে হবে। এটার জন্য আমি তোমাদের যেভাবে হোক যেগুলো টিপস, ট্রিকস যেগুলো আছে সবকিছু বলে দিচ্ছি। উজাড় করে তোমাদের বলে দিচ্ছি। বাট তোমাদের আগ্রহ কম। এইখান থেকে আমি তোমাদের বলব, একটু সচেতন হও। আর সন্ধির যে নিয়মগুলা তোমাদের দেখাই দিছি, পাশাপাশি আজকের মতো তোমাকে একটা আজকে মেহেদী ভাইয়াকে আমি দিব। তোমাদের হয়তো কালকের মধ্যে সন্ধির একটা চার্ট দিয়ে দিবে। এটার বাইরে সন্ধি থেকে আর প্রশ্ন আসবে না। তো সন্ধি নিয়ে আর তোমাদের চিন্তা নাই। আর যদি কারো কোনো উদাহরণ বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে জানাবা বা আমাদের প্রবলেম গ্রুপ যেটা আছে সেখানে একটু তোমরা ইনফর্ম করবা কিংবা আমাকে পার্সোনাল ইনবক্সে নক করবা। যেভাবে হোক তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর আমি চাই যে তোমরা সবাই চান্স সবাই চান্স পাও। কেন বললাম? যে এখন তোমাদের সাথে প্রতিযোগিতা আছে অনেক। ওদের মধ্যে তোমাকে উঠতে হবে। এখন সবাই চান্স পাও এটাই চাই আমি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ক্লাসে। আর সন্ধি নিয়ে আমি চাচ্ছি না যে তোমরা সন্ধি আরো বিস্তারিত তোমরা পড়ে মাথা নষ্ট করো। এতটুকু বললাম যে সন্ধির একটা চার্ট দিয়ে দিব। যে নিয়মগুলা বললাম, এই নিয়মের মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। তো সবাই ভালো থাকো। ঠিক আছে? দেখা হবে পরের ক্লাসে।